ওয়েলকাম। আজ আমরা ক্লাস 11-এর ইউনিট 2 এর প্রথম যে চ্যাপ্টার আছে একমাত্রিক গতি, বা কোনো কোনো বইতে এটাকে স্মৃতিবিজ্ঞান নামে দেওয়া আছে, ওয়ান ডাইমেনশনাল মোশন। আমরা এই চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব। এই চ্যাপ্টারটা 9 অনেকটা তোমরা পড়ে এসছো। এবং প্রথমে আমার জানতে হবে যে স্মৃতিবিজ্ঞান, এই স্মৃতিবিজ্ঞান এটা কার পার্ট? ফিজিক্সের আমাদের অনেক পার্টে আমরা ফিজিক্স পড়ি, তার মধ্যে যত প্রাচীন পার্ট আমরা ফিজিক্সে আছে আমাদের, তার মধ্যে বল বিজ্ঞান বা মেকানিক্স এটা অন্যতম পার্ট। বল বিজ্ঞান একটা খুব ইম্পর্টেন্ট আমাদের ফিজিক্সের পার্ট, এটা অনেক দিন থেকে আমাদের ফিজিক্সে এই পার্টটা আমাদের আছে। এবং এই বল বিজ্ঞানে কিন্তু কিছু ভাগ আছে। কি কি ভাগ? একটা হচ্ছে গতিবিজ্ঞান, গতিশীল বস্তুর ক্ষেত্রে। আরেকটা আমাদের স্থিতি বিজ্ঞান, যখন কোনো বস্তু স্থির থাকবে তার ক্ষেত্রে আমরা বলবো স্থিতি বিজ্ঞান। এখন এই গতিবিজ্ঞানে সাধারণত আমরা কি করি, যে কোনো একটি গতিশীল বস্তুর ওপর কোনো বলের প্রভাব নিয়ে আমরা আলোচনা করি। এবং যে যে বিজ্ঞানে আমরা এই নিয়ে ডিসকাস করি তাকে বলবো আমরা গতি বিজ্ঞান। এবং গতিবিজ্ঞানটাকে আমরা বেসিক্যালি দুটো ভাগে ভাগ করতে পারি, স্মৃতিবিজ্ঞান বা একমাত্রিক গতিও বলি অনেক ক্ষেত্রে আমরা, আর চলবিজ্ঞান। ওকে, স্মৃতিবিজ্ঞান কাইনেমেটিক্স এবং চলবিজ্ঞান আমরা বলি কাইনেটিক্স। ওকে, এই দুটো পার্টে আমরা ভাগ করতে পারি। এবং স্মৃতিবিজ্ঞান কাকে বলবো? যে গতিবিজ্ঞানের যে অংশে বস্তুর গতির কারণ আমরা পর্যালোচনা না করে শুধুমাত্র কি করব, বস্তুর গতি বর্ণনা করব। কি কারণে কোনো একটা বস্তুর গতি হচ্ছে সেটা আমরা আলোচনা করব না, শুধুমাত্র গতিটাকে আমরা বর্ণনা করব। সেই যে অধ্যায় তাকে বলবো স্মৃতি বিজ্ঞান। এবং অপরদিকে যদি আমরা গতিবিজ্ঞানের কোনো একটি অংশে বস্তুর গতির কারণ সহ গতির আলোচনা করি তখন তাকে বলবো কি চলো বিজ্ঞান। ওকে, এই মোটামুটি এই একটা ইন্ট্রোডাকশন। এবং স্মৃতিবিজ্ঞান ইংলিশ বললাম যে কাইনেমেটিক্স। ওকে, অ্যাকচুয়ালি কাইনেটিক্স বলার ক্ষেত্রে এখন এই কাইন কথার অর্থ কি? এর অ্যাকচুয়ালি অর্থ হলো মোশন। কি অর্থ? মোশন। ওকে, এর অর্থ গণিত, অঙ্ক। আমরা এখানে অঙ্ক দিয়ে সবকিছু আমরা শিখবো। এর বেসিক্যালি আবার 2-3 রকম ভাগ হতে পারে। কি কি ভাগ হতে পারে? আমরা এটা ওয়ান ডাইমেনশনাল বলতে পারি, যেটা এক্ষেত্রে শিখবো। এই চ্যাপ্টার আমরা মেনলি ওয়ান ডাইমেনশন নিয়ে শিখবো, একমাত্রিক গতি। ওকে, একমাত্রিক গতি যদি কোন একটি বস্তু একটা নির্দিষ্ট রেখা বরাবর দেয় তখন তাকে বলবো আমরা কি একমাত্রিক গতি। এই গতি আবার দ্বিমাত্রিক হতে পারে, যদি কোনো একটা বস্তু বক্রপথে যায় অথবা বৃত্তপথে ঘুরপাক খায়। লক্ষ্য করো, এর কিন্তু এক্স অক্ষের দিকে গতি আছে, ওয়াই অক্ষের দিকে গতি আছে, তখন সেটা কিন্তু দ্বিমাত্রিক গতি। এবং ত্রিমাত্রিক গতি সেটাও কিন্তু হতে পারে। যাক, আমরা কিন্তু এই চ্যাপ্টারে আমরা সাধারণত একমাত্রিক গতি নিয়ে আমরা আলোচনা করব। এবং যেহেতু আমাদের এটা একমাত্রিক গতি নিয়ে আলোচনা করব, তো একমাত্রিক গতিতে কিছু প্যারামিটার থাকবে, কিছু আমাদের রাশি থাকবে। যে রাশিগুলো কি চলরাশি, কোন কথায় স্মৃতিবিজ্ঞান বা একমাত্রিক গতির কিছু চল রাশি থাকবে, যে রাশিগুলো নিয়ে কিন্তু আমরা এই চ্যাপ্টারটা বর্ণনা করব বা চ্যাপ্টার আমরা শিখবো। কি 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 থাকতে পারে? আমার একদম প্রথমে থাকতে পারে সরণ, ডিসপ্লেসমেন্ট বলবো। 2 নম্বর থাকতে পারে আমাদের দ্রুতি, ওকে, স্পিড। 3 নম্বর থাকতে পারে বেগ। 4 থাকতে পারে ত্বরণ, আর 5 থাকতে পারে মন্দন। ওকে, এবং সরণ এর সময় আরেকটি শিখবো যে দূরত্ব, ডিস্টেন্স কোন একটা দূরত্বকে বোঝায়, সেটা একটা অবশ্যই একটা রাশি। বাট এই 5টাকে আমরা বেসিক্যালি এই চ্যাপ্টার শিখবো আমরা। এখন এই 5টা বলার আগে কিছু বেসিক কিছু জিনিস যেগুলো লাগে আমাদের একটু একটু জেনে নিই আমরা। একদম ফার্স্ট লাগবে বস্তু কাকে বলে এবং কণা কাকে বলে। কারণ বস্তু এবং কণা এই কথাগুলো কিন্তু আমি এই চ্যাপ্টার বারবার আমি ইউজ করবো। বস্তু কি জিনিস এবং কণা কি জিনিস। আমি সংজ্ঞা বলি, যে বস্তুর সংজ্ঞা কি বলবো, নির্দিষ্ট আকার ও আয়তনযুক্ত কোনো পদার্থ যা একটি নির্দিষ্ট স্থান দখল করে। তারপরে এই নির্দিষ্ট আকার আছে, নির্দিষ্ট আয়তন আছে, যা কিন্তু একটা নির্দিষ্ট একটা স্থান দখল করবে তাকে আমরা বস্তু বলবো। অপরদিকে যে বস্তুর ভর থাকবে, ওকে,
ভর থাকবে কিন্তু কোনো আয়তন থাকবে না, অর্থাৎ যে বস্তুর মোট ভর কোনো একটা বিন্দুতে আছে এরকম ধরবো আমরা, তখন আমরা সেই যে বস্তু কোনো একটা বিন্দুতে আছে তাকে বলবো কণা। মানে খুব সিম্পলি বলতে পারি কণার একটা অবস্থান থাকবে, বাট বড় একটা বিস্তৃতি থাকবে না, বড় কোনো আয়তন থাকবে না, এটা অবস্থান থাকবে। ওই বিন্দুর যে ভর তার ভরই কিন্তু বস্তু ভরের সঙ্গে সমান আমরা ধরতে পারি। এটা বেসিক্যালি বস্তু এবং বিন্দুর বেসিক্যালি কনসেপ্ট। আমরা সাধারণত এই অধ্যায়ে সবকিছু কণা হিসেবে ধরবো। বড় একটা বস্তু ধরে কিন্তু হিসেব করা বা ক্যালকুলেশন করাটা একটু ডিফিকাল্ট। আমি যদি বলি কোনো একটা বাস একটা রাস্তা দিয়ে যাচ্ছে এবং সে উয়া 5 মিটার অতিক্রম করলো রাস্তা দিয়ে যাওয়ার সময়, ডিস্টেন্সটা কোথাতে মাপবো, সামনের দিক দিয়ে না পিছন দিক দিয়ে? সেক্ষেত্রে আমরা ধরবো একটা বিন্দু, একটা এই রাস্তা পুরো বাস একটা বিন্দু আকার আছে, বিন্দু এখান থেকে এখানে আসলো, অর্থাৎ পুরো বাসের যে ওজন সেটা কিন্তু বিন্দুর ওজন। তোমার এটাকে কণা এখান থেকে এটা আসলো, এটা 5 মিটার, এরকম টাইপের কোনো বড় বস্তুকে আমরা বিন্দু হিসেবে এখানে কল্পনা করব। নেক্সট আমাদের আরেকটা খুব ইম্পর্টেন্ট আমাদের কনসেপ্ট লাগে আমাদের স্থিতি এবং গতি। স্থিতি এবং গতি, স্থিতি এবং গতি সংজ্ঞা বলি, সময়ের সঙ্গে যদি কোনো একটা বস্তুর অবস্থান পরিবর্তিত না হয় তবে বস্তুটির অবস্থানকে বলা হবে স্থিতি। টাইম পাল্টাবে এই বোর্ড, সাপোজ টাইম পাল্টাচ্ছে, বোর্ড কিন্তু নড়ছে না, তখন এটাকে বলবো আমরা স্থিতি। কিন্তু অপরদিকে যদি এরকম হয় যে সময়ের সঙ্গে কোনো একটা বস্তুর অবস্থান পরিবর্তিত হচ্ছে, আমার কলম অবস্থান পরিবর্তিত হচ্ছে, তখন এই যে বস্তু, এই বস্তুর অবস্থা তাকে বলবো কি আমরা গতি, এবং এই যে বস্তু তাকে বলবো গতিশীল বস্তু। মাথায় রাখতে হবে মহাবিশ্বে কিন্তু পুরোপুরি স্থিতি বলে কেউ নেই বা পুরোপুরি গতিশীল বলে কেউ নেই, কারণ কোনো একটা বস্তুর সাপেক্ষে কোনো একটা বস্তু স্থির, কিন্তু অন্য কোনো বস্তুর সাপেক্ষে বা সেই বস্তু গতিশীল হতে পারে। যেরকম আমাদের সাপেক্ষে পৃথিবীতে থাকা কোনো ইলেকট্রিক পোস্ট, কোনো বিল্ডিং, কোনো মনুমেন্ট, কোনো পাহাড় স্থির, কিন্তু যদি আমরা পৃথিবীর বাইরের থেকে দেখি, মহাবিশ্ব থেকে তাকাই, তারা কিন্তু পৃথিবীর সঙ্গে আবর্তন করছে, অর্থাৎ তাদের কিন্তু একটা গতি আছে বা তারা কিন্তু গতিশীল। তো তাদের সাপেক্ষে কিন্তু এরা কিন্তু স্থির না, তারা কিন্তু গতিশীল বস্তু। সেই জন্য আমরা বলবো কি মহাবিশ্বে পরম স্থির বলে কোনো বস্তু নেই বা পরম গতিশীল বলে কোনো বস্তু নেই, সবকিছু আপেক্ষিক। ওকে, নেক্সট আমরা আসবো নির্দেশতন্ত্র। এটাও কিন্তু আমাদের এই ফিজিক্সের খুব একটি ইম্পর্টেন্ট পার্ট, এবং শুধু এই অধ্যায়ে না, অন্য অন্য অধ্যায়ে আমাদের এর খুব আমাদের ব্যবহার বা এর যে প্রয়োগ আমাদের লাগে। তো নির্দেশতন্ত্র কি জিনিস? বললাম একটা বিন্দু আছে, এই বিন্দুটা কোথায় আছে বলতে পারি এটা আনলাম, এটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ। আমি বললাম এক্স অক্ষ দিকে আছে সাপোজ এক্স দূরত্ব, ওয়াই অক্ষ দিকে আছে ওয়াই দূরত্ব। লিখতে পারি এটাকে আমি এক্স কমা ওয়াই। এই যে এক্স কমা ওয়াই লিখলাম, এটা ওই বিন্দুর পি বিন্দু ধরলাম, পি বিন্দুর স্থানাঙ্ক, এবং এই যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এই এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে আমি এর অবস্থান নির্ণয় করছি, ওর স্থানাঙ্ক আমি দিচ্ছি। এই এক্স ওয়াই এটা কিন্তু একটা নির্দেশতন্ত্র। ওকে, এবং এই বিন্দুটা কি মূল বিন্দু, এক্স ওয়াই ক্ষেত্রে একটা নির্দেশতন্ত্র। এবং এই নির্দেশতন্ত্র কাকে বলবে সংজ্ঞা, এই সংজ্ঞা বলি, খুব সিম্পল সংজ্ঞা বলতে পারি যে কোনো বস্তুর অবস্থান কিংবা গতি ও স্থিতির বর্ণনার জন্য, কোনো বস্তুর কি অবস্থান অথবা আমরা কি গতি এবং স্থিতি বর্ণনার জন্য অপর কোনো বস্তু বা বিন্দুর সাহায্য নিতে হয়। আমরা এই বিন্দুর সাহায্য নিচ্ছি বা অন্য কোনো গতিশীল বস্তু হতে পারে, তার সাহায্য আমরা নিতে পারি। এই দ্বিতীয় বস্তুটিকে যার সাপেক্ষে করছি, দ্বিতীয় বস্তুটিকে বলা হয় নির্দেশতন্ত্র। ওকে, নির্দেশ বস্তুর সঙ্গে যুক্ত স্থানাঙ্ক সংস্থাকে বলা হয় নির্দেশতন্ত্র। ওকে, নির্দেশ বস্তুর সঙ্গে যুক্ত স্থানাঙ্ক সংখ্যাকে বলা হয় নির্দেশ তন্ত্র। ওকে, অনেক ক্ষেত্রে আমরা ওই যে কোঅর্ডিনেট, সেক্ষেত্রে আমরা শর্টকাটে অনেক ক্ষেত্রে আমরা বলি নির্দেশ তন্ত্র বা রেফারেন্স ফ্রেম বা কোঅর্ডিনেট সিস্টেম। এখন এই রেফারেন্স ফ্রেম, কোঅর্ডিনেট সিস্টেম, নির্দেশ তন্ত্র সবই একই টাইপের জিনিস, একই জিনিস। এই নির্দেশ তন্ত্র বেসিক্যালি কত রকম হয়? বেসিক্যালি আমরা দু রকম হতে পারে। আমরা কোনো একটা বিন্দুর অবস্থান নির্ণয় করতে পারি দুটো দূরত্ব দিয়ে, এক্স অক্ষ দিকে কতটা আছে, ওয়াই অক্ষ দিকে কতটা আছে সেটা দিয়ে নির্ণয় করতে পারি। অথবা আরেকটা নিয়ম আছে যে মূল বিন্দু থেকে ডিরেক্ট কতটা আছে এবং
এক্স অক্ষের সঙ্গে কত কোণে আছে। অতএব আমরা কোন একটা বস্তু অবস্থান দুটো দূরত্ব দিয়ে প্রকাশ করছি, নাকি আমরা একটা দূরত্ব এবং একটা অ্যাঙ্গেল দিয়ে প্রকাশ করছি, সেই ভিত্তিতে আমরা নির্দেশতন্ত্রকে দুটো ভাগে ভাগ করব। বেসিক্যালি কার্টেসীয় নির্দেশতন্ত্র, পোলার নির্দেশতন্ত্র বা মেরু নির্দেশতন্ত্র। পোলার এবং মেরু একই অর্থ, মেরুর ইংরেজি অর্থ ওকে ক্ষেত্রে পোলার। নির্দেশতন্ত্র কত রকম হলো? বেসিক্যালি দু রকম হলো, একটা কার্টেসীয় নির্দেশতন্ত্র, একটা পোলার নির্দেশতন্ত্র। এই কার্টেসীয় নির্দেশতন্ত্র আবার কত রকম হতে পারে? ইহা আবার বেসিক্যালি তিন রকম হতে পারে। কি কি? চার রকম হয়। 1D একমাত্রিক, 2D টু ডাইমেনশনাল দ্বিমাত্রিক, 3D ত্রিমাত্রিক বা 3 ডাইমেনশনাল। 1D কিরকম? যদি বলি কোন একটা সুতো দিয়ে এবি সুতো দিয়ে কোন একটা পিঁপড়ে হেঁটে যাচ্ছে, বা কোন একটা মুহূর্তে পিঁপড়ে এখানে আছে, এখানে আছে, তাহলে এ বিন্দু থেকে দূরত্ব কত? এক্স। অতএব এই পিঁপড়ের কিন্তু অবস্থান শুধুমাত্র এক্স, এই যে মান, এই মান দিয়ে আমরা প্রকাশ করতে পারি। এর স্থানাঙ্ক শুধু এক্স। ওকে, এই যে একটাই মাত্র স্থানাঙ্ক দরকার হচ্ছে ওর অবস্থান নির্ণয় করতে। এরকম যদি কোনো নির্দেশতন্ত্র থাকে তখন তাকে বলবো আমরা একমাত্রিক নির্দেশতন্ত্র বা 1 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম। অপরদিকে আগে বললাম কোন একটা বিন্দু পি যার স্থানাঙ্ক এক্স কমা ওয়াই, এক্স অক্ষের দিকে আছে এক্স দূরত্ব, ওয়াই অক্ষের দিকে আছে ওয়াই দূরত্ব। এরকম যদি হয় তো কোন একটা বিন্দুর অবস্থান নির্ণয় করতে গিয়ে দুটো স্থানাঙ্ক লাগছে, দুটো অক্ষ লাগছে আমাদের, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, যারা পরস্পর লম্ব আছে, তখন তাকে বলবো আমরা 2 ডাইমেনশনাল নির্দেশতন্ত্র বা দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র। একই মাথায় রাখবে, যখন দুটো অক্ষ পরস্পর লম্ব থাকবে তখন তাদেরকে আমরা বলি অর্থোগোনাল কোঅর্ডিনেট সিস্টেম। কারণ সবসময় যে দুটো অক্ষ পরস্পর লম্ব থাকবে নাও থাকতে পারে। অপরের দিক উল্টে শিখবে ফিজিক্সে, যে যদি দুটো অক্ষ লম্ব না থাকে এরকমও নির্দেশতন্ত্র পাওয়া যায়, তখন তাদেরকে আমরা অবশ্যই নির্দেশতন্ত্র বলবো, কিন্তু অর্থোগোনাল এই ওয়ার্ডটা আমরা ইউজ করবো না। যদি পরস্পর লম্ব থাকে অ্যাক্সিসগুলো তখন তা অর্থোগোনাল আমরা বলবো। 3 ডাইমেনশনাল বা ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র, এটাও জানো, যদি তিনটে অক্ষ থাকে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, তখন কোনো একটা বিন্দুর অবস্থান কিন্তু তিনটে অক্ষ, তিনটে স্থানাঙ্ক দিয়ে প্রকাশ হবে। এক্স এর দিকে এক্স দূরত্ব যাবে, ওয়াই এর দিকে ওয়াই দূরত্ব, জেড এর দিকে জেড দূরত্ব। এই অর্থাৎ এর কোঅর্ডিনেট এক্স ওয়াই জেড হবে, দ্বিমাত্রিক হবে শুধু এক্স কমা ওয়াই। তখন তাকে হলো ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র বা 3D কোঅর্ডিনেট সিস্টেম। আর এছাড়াও মেরু নির্দেশতন্ত্র, এরা কিন্তু আবার দুটো ভাগ হতে পারে। বেসিক্যালি দুটো ভাগ হতে পারে। কি কি? একটা হতে পারে দ্বিমাত্রিক 2D 3D। এখন এর ক্ষেত্রে 1D হতে পারে না, তার কারণ এক্ষেত্রে একটা দৈর্ঘ্য লাগে এবং একটা অ্যাঙ্গেল লাগে, অর্থাৎ দুটো জিনিস মিনিমাম লাগবেই। এই 2D এবং 3D। 2D কিরকম হবে? যদি কোনো একটা বিন্দু এরকম থাকে, আমি বললাম যে বিন্দুটা এই মূল বিন্দু থেকে আর দূরত্ব অবস্থিত, ওকে, এবং ধনাত্মক যে এক্স অক্ষ তার সঙ্গে থিটা কোণে অবস্থিত। অর্থাৎ আমি কিন্তু আর এবং থিটা এই দুটো মান দিয়ে আমি ওই বিন্দুতে পৌঁছতে পারবো, বা ওই বিন্দুকে আমি একদম স্পেসিফাই করে ডিনোট করতে পারবো। তখন আর কমা থিটা এটা হবে পোলার নির্দেশতন্ত্রের ওর স্থানাঙ্ক। এটা কি? দ্বিমাত্রিক, কারণ একটা অ্যাঙ্গেল নিচ্ছি এবং একটা দূরত্ব নিচ্ছি। 3D নির্দেশতন্ত্র পোলারে হয়, এবং পোলারের ক্ষেত্রে 3D নির্দেশতন্ত্র দুরকম হয়। ওকে, একটা হবে আমাদের স্ফেরিক্যাল, একটা সিলিন্ড্রিক্যাল, বাংলায় একটা গোলকাকৃতি এবং একটা চোঙাকৃতি। এই গোলীয় নির্দেশতন্ত্র কি হবে? ওর ক্ষেত্রে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক হবে আর থিটা এবং ফাই। চোঙাকার নির্দেশতন্ত্রে কি হবে? আর থিটা জেড। লক্ষ্য করো, গোলীয় নির্দেশতন্ত্রে কি হচ্ছে? একটা দূরত্ব দুটো অ্যাঙ্গেল। চোঙাকৃতি নির্দেশতন্ত্রে কি হচ্ছে? একটা দূরত্ব একটা দূরত্ব একটা অ্যাঙ্গেল। এর আরো ক্লিয়ার পিকচার আমি পাশে দিয়ে দিচ্ছি। আমি হাতে এঁকেছি, অত ক্লিয়ার ত্রিমাত্রিক চিত্র বুঝতে পারবে না, আমি পাশে দিয়ে দিচ্ছি। ওকে,
তাহলে নির্দেশ তন্ত্র বোঝা গেল প্রত্যেকের। নেক্সট আমি আসবো বস্তুর বিভিন্ন প্রকারের গতি। বস্তু দেখুন কত রকম গতি হতে পারে। ওকে, বস্তুর খুব সাধারণত আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। কি কি আমি বলতে পারি যে একটা হতে পারে চলন গতি এবং একটা ঘূর্ণন গতি। এছাড়াও আমরা আরেকটা বলতে পারি দুটো মিক্সিং হয়। কি কি মিশ্র গতি। এটা খুব সিম্পলি আমাদের তিনটা ভাগ করি, ওই দুটো নিয়ে আর থার্ড ওটা হবে চলন গতি, একটা ঘূর্ণন গতি, বা বলতে পারি এটাকে বৃত্তীয় গতি। বৃত্তীয় গতি এটা বলতে মিশ্র গতি। মিশ্র গতি কি অ্যাকচুয়ালি এই চলন গতি এবং ঘূর্ণন গতি এই দুটো গতির কম্বিনেশন। এই আমরা তিন রকম গতি আমরা পেতে পারি কোন একটা বস্তুর ক্ষেত্রে। তখন কোশ্চেন হলো একদম ফার্স্ট এই চলন গতি কাকে বলি? চলন গতি আমরা কাকে বলবো? খুব সিম্পল যে বলি আমরা কোনো বস্তু গতিতে এরকম হয় যে বস্তুর প্রতিটা অবস্থানে বস্তুর মধ্যে যে কোনো দুটি সংযোগকারী সরলরেখার মধ্যবর্তী বা দূরত্ব নির্দিষ্ট এবং তারা পরস্পর সমান্তরাল। ওকে, কিরকম? সাপোজ একটা বস্তু আছে, এই বস্তুটা কিছু সময় পর বললাম এখানে আসলো, লক্ষ্য করো এই এর মধ্যে এই তিনটে বিন্দু আছে, আমরা এ বি সি। বস্তু এখানে আসলো, এরও এ বি সি এ, তাহলে এই যে কানেক্ট করলাম, এ কানেক্ট করলাম, বি কানেক্ট করলাম, সি কানেক্ট করলাম। যদি এইগুলো প্রত্যেকটাই সমান্তরাল হয়, আমি কাজ করি এটাকে এ ওয়ান বি বি ওয়ান সি ওয়ান, তাহলে প্রত্যেকটা সমান্তরাল। ওকে, তখন এই যে গতি এটা হবে কি চলন গতি। কি বলো সংজ্ঞা? কোনো সচল বস্তু যদি এরূপ হয় যে বস্তুটির প্রতিটা অবস্থানে বস্তুর মধ্যস্থ যে কোনো দুটি কণার সংযোগ সরলরেখা, দুটো কণার সংযোগ সরলরেখা পরস্পরের সমান্তরাল হয়, তো এই বস্তুটির যে গতি তাকে বলবো না কি চলন গতি। ওকে, এবারে এটা কি গতি? চলন গতি। লক্ষ্য করো, এখন নেক্সট যদি আমি বলি যে চলন গতি আর কি কোনো ভাগও হয়? হ্যাঁ, হতে পারে। কি হতে পারে? এই চলন গতি আমাদের দুটো ভাগে ভাগ করতে পারি। কি করতে পারি? বলতে পারি এক নম্বর বলতে পারি সরল চলন গতি বলতে পারি, আর দু নম্বর বলতে পারি বক্র চলন গতি। লক্ষ্য করো, একটা কি সরল চলন গতি, দু নম্বর কি বক্র চলন গতি। এখন প্রথম যে সরল চলন গতি লিখলাম, ওকে, রেক্টিলিনিয়ার মোশন কাকে বলবে? যদি এরকম হয় যে সরল রৈখিক পথে কোনো বস্তু গতিশীল হচ্ছে, কি সরল রৈখিক পথে, সরলরেখা বরাবর গতিশীল হচ্ছে, সরল রৈখিক পথে সম্পাদিত চলন গতিকে, ওকে, সরল রৈখিক পথে সম্পাদিত চলন গতিকে আমরা বলবো কি সরল চলন গতি। এবং অপরদিকে যদি কোনো একটা বস্তু সে চলন গতি সম্পাদন করছে কিন্তু বক্র পথে, তো তাকে বলবো কি আমরা বক্র চলন গতি। বক্র পথে সম্পাদিত চলন গতিকে বলবো বক্র চলন গতি। ওকে, বক্র পথে সম্পাদিত যে গতি তাকে বলবো বক্র চলন গতি। উদাহরণ কি বলবো আমরা? একদম খুব সিম্পল প্রথম যে উদাহরণটা বলবো, অবাধে পতনশীল কোনো বস্তু অপরতন বস্তু করছে সেটা হতে পারে, আর লিফটের গতি হতে পারে। আর বক্র চলন গতি কি বলতে পারি? খুব সিম্পলি আমাদের বলতে পারি যে যদি আমরা কোনো একটা সাইকেলের চাকার রিমের ওপর অবস্থিত বস্তুগুলির বা কণাগুলির গতি ভাবো, তো কোনো একটা সাইকেলের চাকা রিম থাকে, তার উপর অবস্থিত কণাগুলির গতি, ঘূর্ণমান নাগরদোলার চেয়ারের গতি। ওকে, ঘূর্ণমান যে নাগরদোলা আছে তার যে চেয়ারের গতি, এই যে গতি সেইগুলো কিন্তু সবগুলো বক্র চলন গতির উদাহরণ। নেক্সট আমরা আসবো ঘূর্ণন গতি বা বৃত্তীয় গতি। এর সংজ্ঞা কি বলবো? কিরকম দেখতে হয়? এরকম দেখতে হয়, এর একটা ঘূর্ণাক্ষ থাকে, একটা ঘূর্ণন বিন্দু থাকে, একটা ব্যাসার্ধ থাকে। ওকে, আমরা এর সংজ্ঞা কি দেব? যখন কোনো বস্তু কোনো নির্দিষ্ট বিন্দু বা অক্ষের চারিদিকে, কোনো বস্তু নির্দিষ্ট বিন্দু বা অক্ষের চারিদিকে ঘূর্ণমান হয়, তখন ওই বস্তুর যে গতি তাকে বলবো আমরা ঘূর্ণন গতি। কি বলবো? ঘূর্ণন গতি বা রোটেশনাল মোশন। ওকে, প্রত্যেক ক্লিয়ার? ঘূর্ণন গতি বা রোটেশনাল মোশন। উদাহরণ কি? পৃথিবী ঘুরছে,
ফ্যানের ব্লেডের গতি, তোমার গাড়ির চাকার গতি বলতে পারি, লাট্টুর যে গতি, এগুলো সব কিন্তু আমাদের ঘূর্ণন গতি বা বৃত্ত গতির মধ্যে পড়বে। ওকে, এখন দেখো লক্ষ্য, পৃথিবীতে নিজস্ব আর নেই গতি, সেটা কিন্তু ঘূর্ণন গতির মধ্যে পড়বে। এখন মিশ্র গতি, নেক্সট মিশ্র গতি কি হবে? মিশ্র গতি যদি চলন ও ঘূর্ণন গতি সমন্বয় হয়, একসঙ্গে কোনো গতি থাকে, তার নাম মিশ্র গতি। কি পৃথিবীতে বার্ষিক গতি, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, ওকে, এই যে গতি, সেটা কিন্তু কি পড়বে? সেটা কিন্তু হবে মানে মিশ্র গতি। আর কি হতে পারে? কোন একটা গাড়ির গতি, গাড়ি যখন রাস্তা দিয়ে যাবে, তার রৈখিক গতি থাকবে, এবং তার সঙ্গে চাকার থাকবে কি মিশ্র গতি, চাকার থাকবে কি ঘূর্ণন গতি। অর্থাৎ এটা কিন্তু একটা মিশ্র গতির উদাহরণ। ওকে, যাই হোক, এই মোটামুটি 3 রকম গতি থাকে: চলন গতি, ঘূর্ণন গতি এবং মিশ্র গতি। নেক্সট আমরা আসবো অবকলন বিদ্যা। অ্যাকচুয়ালি অঙ্কের নতুন একটা অধ্যায় তোমরা শিখবে, নতুন একটা পার্ট অঙ্কের, ক্যালকুলাস, কলন বিদ্যা। এই কলন বিদ্যার দুটো পার্ট, অবকলন বিদ্যা, সমাকলন বিদ্যা। এই অবকলন বিদ্যাটা আমাদের ফিজিক্সে ভীষণই লাগে, যেটুকু লাগবে আমাদের এই অধ্যায়ে সেটুকু একটু আজকে শিখিয়ে নেব। একদম ফার্স্ট জানতে নতি কাকে বলে? নতি বা প্রবণতা, ইংলিশে স্লো। এটা কি? ট্যান থিটা হয়। কি হয়? ট্যান থিটা। থিটাটা কি? থিটা হলো কোন একটা লেখচিত্র ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে যে কোণ উৎপন্ন করে। লক্ষ্য করবো, আমি লেখচিত্র আঁকলাম, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা মূল বিন্দু। এই লেখচিত্র ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করেছে। লক্ষ্য করো, থিটাটা কিন্তু পুরো লেখচিত্র বরাবর কি আছে? কনস্ট্যান্ট। তো ট্যান থিটা কি হবে? কনস্ট্যান্ট। ট্যান থিটা কি হবে? কনস্ট্যান্ট। তাহলে এই যে ট্যান থিটা, তাকে বলবো আমরা কি? নতি বা প্রবণতা, যে কোনো লেখচিত্র। সবসময় লেখচিত্র যদি এরকম হবে, নাও হতে পারে। লেখচিত্র তো অন্যরকম হতে পারে, যে ক্ষেত্রে এটা কনস্ট্যান্ট নাও থাকতে পারে। কিরকম হতে পারে? সাপোজ কোনো লেখচিত্র এরকম আছে, এরকম যে লেখচিত্র, লক্ষ্য করো, যদি বলি এই বিন্দুতে কত কোণে আছে, এই বিন্দুতে ওর অ্যাঙ্গেল বা নতিকোণ কত, তো নিয়ম কি? আমি একটা স্পর্শক টানবো, এই কোণটা থিটা 1। আমি বললাম এই বিন্দুতে নতিকোণ কত, তখন এখানে একটা স্পর্শক টানতে হবে, থিটা 2। এখানে কত স্পর্শক টানতে হবে? থিটা 3। লক্ষ্য করো, খুব সিম্পল নিয়ম কি, যে বিন্দুতে আমাকে নতিকোণ বার করতে হবে বা প্রবণতা বার করতে হবে, সেই বিন্দুতে আমি একটা স্পর্শক টানবো। সেই স্পর্শকটা ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে যে কোণ উৎপন্ন করবে, সেটা হবে ওই লেখচিত্রে ওই বিন্দুর নতি, ওই বিন্দুর নতি। এখানে লক্ষ্য করো, প্রত্যেকটা বিন্দুতে কিন্তু, যেহেতু এইগুলো সমান্তরাল হচ্ছিল, নতিকোণ একই ছিল। এখানে কিন্তু প্রত্যেকটা বিন্দুতে নতিকোণ ডিফারেন্ট, প্রত্যেকটা বিন্দু নতিকোণ আলাদা। লক্ষ্য করো, নতিকোণ আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, আস্তে আস্তে থেকে নতিকোণ বৃদ্ধি পাচ্ছে। অতএব এখানে কিন্তু নতিকোণটা কনস্ট্যান্ট নেই, নতিকোণটা কি? এটা ভেরিয়েবল। অতএব ট্যান থিটা সেটা কিন্তু কনস্ট্যান্ট নয়, এটা কি? ট্যান থিটা এটা কিন্তু ভেরিয়েবল, এটা কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। এখন এক্ষেত্রে স্লোপ ভেরিয়েবল, এক্ষেত্রে স্লোপ কনস্ট্যান্ট। অর্থাৎ এই নতি কনস্ট্যান্ট হতে পারে, কোনো ভেরিয়েবল সেটাও হতে পারে। এখানে নতির অ্যাকচুয়ালি মিনিংটা কি, একটি নতি জিনিসটা কি দেখলে, এটা কিন্তু গ্রাফ দিয়ে দেখালাম। একটি নতির অর্থ কি, ফিজিক্যাল সিগনিফিকেন্স কি নতি, সেটা একটু আমরা দেখার চেষ্টা করবো বা বোঝার চেষ্টা করবো। ওকে, লক্ষ্য করো, আমরা গ্রাফ এঁকেছি, যে গ্রাফের উপর দুটো বিন্দু নিয়েছি, এ বিন্দু, বি বিন্দু। তাহলে লক্ষ্য করো, এ বিন্দুর নতি কত? এই থিটা নিলাম। বি বিন্দু নতি, সেটা কিন্তু অ্যাকচুয়ালি থিটা হবে, কারণ যেহেতু লেখচিত্রটা স্ট্রেট লাইন, সরল রেখা, মানে এই কোণটা থিটা। মনে করি এ বিন্দুর স্থানাঙ্ক হলো x1 y1, বি বিন্দুর স্থানাঙ্ক হলো x2 y2। এ বিন্দুর স্থানাঙ্ক x1 y1, বি বিন্দুর x2 y2। এখন আমি যদি এই এ বি রেখাংশের নতি বার করতে চাই, ওকে, এ বি রেখাংশে নতি বার করতে চাই, বা আমি এর বিন্দু এই এ থেকে বি বিন্দুর মধ্যে অবস্থিত কোন একটা বিন্দুর নতি বার করতে চাই, কি করব? সেক্ষেত্রে সব থেকে ভালো উপায়, লক্ষ্য করো, অ্যাকচুয়ালি বার করতে হবে ট্যান থিটা, এই ট্যান থিটা বার করতে হবে।
তুই টেন থিটা এখান থেকে ত্রিভুজ একে বার করতে পারো, এখান থেকে লম্বা বড় ত্রিভুজ একে বার করতে পারো, এখান থেকে একে বার করতে পারো, অনেক উপায় আছে। তুমি এটা করতে পারি, আমি এখান থেকে একটা ট্রায়াঙ্গেল আঁকলাম, তো করো এ বি, নাম দিলে একটা সি। এ বি ত্রিভুজ, আমি এটাকে একটু বড় করে আঁকছি পাশে, বি বিন্দু, এ বিন্দু, এই হলো ত্রিভুজটা। তাহলে এটা x1 y1, তার মানে কি এখান থেকে এটা x1 দূরত্ব, অপর দিকে y1 দূরত্ব, এটা x2 y2, তার মানে কি হবে, তার মানে বি বিন্দুটা x অক্ষের দিকে কত আছে, x2 দূরত্ব, y অক্ষের কত আছে, y2 দূরত্ব। ওকে, তো লক্ষ্য করো, তাহলে এখান থেকে এটা x1, এখান থেকে এটা x2, তো এই ত্রিভুজের ভূমি কত হবে, ত্রিভুজের এই যে ভূমি এটা কত হবে, এটা হবে পুরোটা মাইনাস ছোটটা, মানে x2 মাইনাস x1, কত হবে x2 মাইনাস x1। আর এই ত্রিভুজের লম্ব এটা কত হবে y2 মাইনাস y1, এখানে লিখছি y2 মাইনাস y1, এটা থিটা মানে এটা থিটা। খুব সিম্পলি আমরা টেন থিটা কি লিখতে পারবো, লম্ব মানে y2 মাইনাস y1 বাই ভূমি x2 মাইনাস x1। অর্থাৎ অনেকটা এই যে লেখচিত্র, এর কিন্তু টেন থিটা কি লিখতে পারবো, টেন থিটা ইকুয়াল লিখতে পারবো y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। এবার লক্ষ্য করো, যদি লেখচিত্রটা এরকম স্ট্রেট লাইন না হয় সেক্ষেত্রে কিন্তু বার করা একটু ডিফিকাল্ট, কারণ সেক্ষেত্রে কিন্তু ওই দুটো বিন্দুর কিন্তু থিটা কিন্তু একই হবে না। কিরকম লক্ষ্য করো, পাশে যে চিত্র রাখলাম ওর ক্ষেত্রে কিন্তু লেখচিত্র স্ট্রেট লাইন না, একটু বক্র প্রকৃতির। তার ক্ষেত্রে আমি যে এ থেকে বি বিন্দুতে স্পর্শ আঁকি, এই স্পর্শটা কিন্তু লেখচিত্র অপর দিয়েই যাচ্ছে না, বাইরে দিয়ে বেরিয়ে যাচ্ছে। ওকে, তো ওর ক্ষেত্রে কিন্তু এ বিন্দু যে আমি নতি নেব সেই নতি যা হবে, বি বিন্দু নতি কিন্তু তাই হবে না, দুটোর কিন্তু নতি ডিফারেন্ট হবে। ওর ক্ষেত্রে কিন্তু এরকম লেখাটা একটু ডিফিকাল্ট, লেখাটা কিন্তু ঠিক আংশিকভাবে ঠিক নাও হতে পারে। তার ক্ষেত্রে কি করব, তার ক্ষেত্রে আমরা নতুন একটা আইডিয়া আমরা এখানে ইউজ করব। কি ইউজ করব, আমরা ধরবো এ বিন্দু এবং বি বিন্দু খুব গায়ে আছে, ভীষণ ক্লোজ, এ বিন্দু বি বিন্দু এত কাছে আছে যাতে করে এ বিন্দু এবং বি বিন্দু এদের মধ্যে আমি একটা স্পর্শক অঙ্কন করি, স্পর্শকটা কি হবে, একদম স্ট্রেট লাইন হবে এবং সেটা কিন্তু লেখচিত্র অপর দিকেই যাবে। এটা এ বিন্দু, এটা বি বিন্দু। তাহলে তুমি লক্ষ্য করো, আমি ছোট্ট একটা ত্রিভুজ অঙ্কন করি, ত্রিভুজ কিন্তু লেখচিত্রের অপর দিয়ে যাবে, তখন কিন্তু এ বিন্দু আর বি বিন্দু নতি কিন্তু একই হবে, একদম ঠিক আগের মতো কেস এক্ষেত্রে ঘটছে। এই কেসটা কখন ঘটবে, এই কেসটা ঘটবে যখন তখন এ ও বি বিন্দু, এ আর বি খুব কাছে, খুব কাছাকাছি, কাছাকাছি। কত কাছে, যত কাছে তুমি ভাবতে পারো তার থেকেও কাছে। তাহলে কিন্তু এ বিন্দু বি বিন্দু এত জায়গায় থাকবে, তখন কিন্তু ওদের মধ্যে যে ডিস্টেন্স, ওই ডিস্টেন্সটা আমি বক্রপথ না ধরে একটা স্ট্রেট লাইন হতে পারি, তখন কিন্তু একটা ট্রায়াঙ্গেল আমি পাবো। সেক্ষেত্রে কিন্তু আমি আবার আগের মতো সেম পিকচার টাইপ হবে, একই টাইপ হবে, টেন থিটা কত হবে y2 মাইনাস y1 বা x2 মাইনাস x1 লিখতে পারি। অপরটা কি y এর পরিবর্তন, ডেল y লিখলাম, ডেল x লিখলাম। ওকে, ডেল y ডেল x। লক্ষ্য করো, যখন এ আর বি খুব কাছাকাছি, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এ ও বি বিন্দু খুব কাছাকাছি, তার মানে x2 আর y1 খুব কাছাকাছি কিন্তু সমান নয়, কিন্তু দুটো সমান না, x2 x1 খুব কাছাকাছি কিন্তু দুটো সমান না। যদি এরকম হয় যে ডেল y টেন্স টু 0, ডেল x টেন্স টু 0, ডেল y টেন্স টু 0 মানে এই ডেল ওয়াইটা 0-র খুব কাছে কিন্তু 0 নয়, 0 নয়, ডেল এক্সটা 0-র খুব কাছে কিন্তু 0 নয়। ওকে, সেক্ষেত্রে যদি এরকম হয় যে যদি ডেল এক্স ডেল ওয়াই একদম 0-এর খুব কাছাকাছি হয়, সেক্ষেত্রে খুব সিম্পল আমরা অঙ্কের থিওরি ইউজ করে লিখতে পারি টেন থিটা সমান ডি ওয়াই বাই ডিএক্স। লিখলাম টেন থিটা সমান ডি ওয়াই বাই ডিএক্স, একদম খুব সিম্পল ডি ওয়াই বাই ডিএক্স। এই যে ডি ওয়াই, এটা কিন্তু একটু ডেরিভেটিভ এক নোটেশন, dy by dx। তো dy dx এর
আমি কি লিখতে পারি, এটাকে আমি লিখতে পারবো যে ওয়াই এর পরিবর্তনের হার কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে। লক্ষ্য করো ডিওয়াই ডিএক্সটা কি, ওয়াই এর পরিবর্তন কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে, ওয়াই এর পরিবর্তনের হার এক্স এর সাপেক্ষে এটা বলতে পারি। অথবা আমি এটাকে আরেকটা ভাবে বলতে পারি, টেন থিটা কি ছিল, স্লোপ বা নতি, এটা বলতে পারি ওয়াই ও এক্স এর যে লেখচিত্রের নতি। লক্ষ্য করো তা টেন থিটা সমান ডিওয়াই ডিএক্স কি, এটা অ্যাকচুয়ালি এক্স ওয়াই যে লেখচিত্র বা ওয়াই এক্স যে লেখচিত্র যে কোনো একটা গ্রাফে তার যে নতি তাকে প্রকাশ করবে, বা এটা ওয়াই এর পরিবর্তনের হার কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে। এই দুটোকেই কিন্তু আমি বলতে পারি ডিওয়াই ডিএক্স, সেটা কিন্তু অ্যাকচুয়ালি কি টেন থিটা। এবার ডিওয়াই ডিএক্স বার করা, এটা কিন্তু সূত্র দিয়ে বার করতে হয় আমাদের কলনবিদ্যার সাহায্যে। এই ডিওয়াই ডিএক্স বার করার বিভিন্ন সূত্র আমাদের আছে, সূত্রগুলো আমি লিখবো, এগুলো মনে রাখবে, মুখস্থ করবে, অঙ্কে এগুলো তোমাদের আবার শিখতে হবে, তখন তোমরা ভালো বুঝতে পারবে কিভাবে সূত্রগুলো এসছে বা ব্যাপক বিস্তৃতি ওখানে তোমরা পাবে। বাট এক্ষেত্রে আমরা সূত্রগুলো মুখস্থ করব। এখন দেখো কি কি সূত্র আমাদের লাগে, প্রচুর সূত্র আছে, অঙ্কে তোমরা অনেক শিখবে, এর বেসিক আমাদের লাগে ফিজিক্সে লিখছি আমি। একদম ফার্স্ট আমরা লিখতে পারি ডি সি বাই ডিএক্স ইজ ইকাল টু 0। dc বাই dx ইজ ইকাল টু 0 জিনিসটা কি, যদি যেখানে সিটা কি ধ্রুবক, মানে যদি কোনো ধ্রুবক রাশি থাকে তার যে অবকলন, তার যে ডেরিভেটিভ সেটা শূন্য হবে। ওকে, কেন শূন্য হবে লক্ষ্য করো, ধ্রুবক কেন, সিটা ধ্রুবক কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে, মানে এক্স এর পরিবর্তনের সঙ্গে সি এর মানটা পরিবর্তন হচ্ছে না। ওকে, আমি যদি গ্রাফ আঁকি, গ্রাফ দিয়ে আমি বোঝাই জিনিসটা, ডিওয়াই ডিএক্স ছিল, ওয়াই জায়গায় কি আছে, সি আছে, তাহলে ওয়াই জায়গায় কি আছে, সি, এক্স এর পরিবর্তনের সঙ্গে সি পাল্টাচ্ছে না, মানে সিটা ধ্রুবক, তাহলে এটা ওয়াই অক্ষ ছিল, এটা এক্স অক্ষ ছিল। লক্ষ্য করো এই এটা কি, ওয়াই ইকুয়াল টু সি, ওয়াই অক্ষের দিকে কি আছে, সি আছে, ওয়াই ইকুয়াল টু সি, এক্স অক্ষের সমান্তরাল। যেহেতু এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল, তা এই লেখচিত্র এবং এক্স অক্ষের মধ্যবর্তী কোণ কত, থিটা ইকুয়াল টু কত, থিটা ইকুয়াল টু কত হচ্ছে 0, সমান্তরাল 0, অতএব টেন থিটা ইকুয়াল কত 0, আর টেন থিটা মানে কি ছিল, ডিওয়াই বাই ডিএক্স, মানে ডিডিএক্স অফ সি। সেই জন্য যদি কোনো একটা কনস্ট্যান্ট রাশি থাকে তার কিন্তু ডেরিভেটিভ 0 হবে। ওকে, এখানে একটা জিনিস আপনাকে বলে রাখি, এটা আগে বলা উচিত ছিল হয়তো আমার, যে আমরা কিন্তু এখানে সমস্ত ক্যালকুলেশনগুলো এরকম ধরে যাবে, এটা ফাংশন লিখি y ইকুয়াল টু ফাংশন অফ x বা y ইকুয়াল টু fx। এখানে লক্ষ্য করো এই এক্সটাকে বলা হয় ভেরিয়েবল, যে মানটা পরিবর্তিত হয়, যে মানটা সবসময় পাল্টায় সেটা। ওকে, অবশ্য ওয়াইটা ভেরিয়েবল, দুটি ভেরিয়েবল, যে এক্সটা কি ভেরিয়েবল, এক্সটা হলো কি স্বাধীন ভেরিয়েবল, কারণ এক্সটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, ধরবে না ওটা, ওই বাংলা লিখছি স্বাধীন, স্বাধীন স্বাধীন চলরাশি, এটা ভেরিয়েবল, এটা কি পরাধীন। লক্ষ্য করো কেন, ওয়াই মানটা ডিপেন্ড করছে এক্স এর উপরে, এক্স এর মান পরিবর্তন হলে অটোমেটিক কিন্তু ওয়াই মানটা পরিবর্তিত হবে। আমি এরকম লিখি, সাপোজ লিখলাম ওয়াই ইকুয়াল টু এক্স বাই প্লাস 3x স্কোয়ার প্লাস 9, তাহলে করে ওয়াই মানটা ডিপেন্ড করছে এক্স এর উপরে, এক্স এর মান 1 বসালে ওয়াই মান একরকম পাবো, 2 বসালে একরকম পাবো, তো একটা সংখ্যা লিখবো আমরা ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্স, যেখানে কি এফ এক্সটা কত হবে, এটা 5 প্লাস 3x স্কোয়ার প্লাস 9। যাক, এটাকে একটা পরাধীন একটা স্বাধীন সেভাবে আমরা লিখি, এবং সবসময় ডেরিভেটিভ কোনটা হয়, সবসময় যে স্বাধীন চলরাশি তার সাপেক্ষে হয়। ওকে, যে এক্স অক্ষের দিকে থাকে তার সাপেক্ষে ডেরিভেটিভ সাধারণত আমরা সবসময় বার করি। এটা আমাদের একদম ফার্স্ট ফর্মুলা। 2 নম্বর ফর্মুলা যেটা শিখবো আমরা, ddx of x to the power n is equal to n into x to the power n minus 1। ওকে, nটা কি, n হলো একটা যে কোনো একটা বাস্তব সংখ্যা, যে কোনো, এটা কি যে কোনো বাস্তব সংখ্যা। ওকে, একটা উদাহরণ দিয়ে দেখায়,
আমি ধরলাম যে x টু দি পাওয়ার 5, এটাই করি। একে কত ডেরিভেটিভ ddx কত হবে, nটা আগে এসছে 5 আগে আসবে, x টু দি পাওয়ার n মাইনাস 1, 5 মাইনাস 1 5 x টু দি পাওয়ার 4। মনে রাখার নিয়ম কি, তো মাথারটা আগে আসবে, মাথার পাওয়ার 1 কমে যাবে। ওকে, তো ddx অফ x টু দি পাওয়ার 5 কত হবে, 5 x টু দি পাওয়ার 4। এটা 2 নম্বর সূত্র, এটা প্রচুর কাজে লাগে। নেক্সট লক্ষ্য করো 3 নম্বর পয়েন্ট লিখেছি y is equal to u প্লাস v হতে পারে বা u মাইনাস v হতে পারে। তো এরকম থাকে, সেক্ষেত্রে কিন্তু আমি এই dy dx কি করতে পারবো, dy dx কে আমি লিখতে পারবো dy dx is equal to du by dx প্লাস dv by dx। মাথায় রাখতে হবে এখানে u এবং v দুটি কিন্তু কার ফাংশন, দুটি কিন্তু x এর ফাংশন, v ও কিন্তু x এর ফাংশন, x এর উপর ডিপেন্ড করে। ওকে, এবং 4 নম্বর পয়েন্টে এসো, তো y সমান c ইনটু u হয়, সিটা কিন্তু কনস্ট্যান্ট, সিটা কি কনস্ট্যান্ট, মানে c ডাজ নট ডিপেন্ড আপন x। তাহলে কনস্ট্যান্টটা বাইরে চলে আসবে, কি হবে dy dx, বাইরে থাকবে du বাই dx, এই ফর্মুলাটা ইউজ হবে। কিন্তু এটা খুব কাজে লাগে আমাদের, কিরকম, আমি বললাম 5x স্কয়ার, আমরা এই ডেরিভেটিভ করতে চাই, তো কি হবে ddx অফ 5x স্কয়ার, 5 বাইরে আনো ddx অফ x স্কয়ার, যাই হবে তাই, ওটা কত হবে, ওটা মাথায় 2 আগে আসবে, মাথায় কমবে 2x 10x। ওকে, এরকম। 5 নম্বরটা লক্ষ্য করো, খুব ইম্পর্টেন্ট, এটাও গুণের ক্ষেত্রে যদি y সমান u v হয়, u এবং v দুটি কিন্তু x এর অপেক্ষক, দুটোই কিন্তু x এর সাপেক্ষে অবকলন করা সম্ভব। তাহলে কি হয়, সেক্ষেত্রে আগে u টাকে কনস্ট্যান্ট রাখতে হয়, v এর সাপেক্ষে করতে অবকলন, তারপরে v টাকে কনস্ট্যান্ট রেখে u এর সাপেক্ষে, dy dx কত হবে u ইনটু dv বাই dx প্লাস v ইনটু du dx। ছয় থেকে লক্ষ্য করো, যদি এরকম থাকে y টা অন্য একটা রাশির ফাংশন, যে রাশিটা কিন্তু আবার x এর ফাংশন, y is equal to ফাংশন অফ u, এবং u টা কার উপর ডিপেন্ড করছে, x এর উপর। তাহলে dy বাই dx করতে গেলে আমাকে কি করতে হবে, এটা ভেঙে নেব। আমি ফার্স্ট এই dy বাই dx কি করব, আমি এই dy বাই du নেব একবার, আর du বাই dx নেব। তাহলে অ্যাকচুয়ালি এইগুলো কেটে কেটে আবার dy বাই dx থাকবে। dy বাই dx কি হবে, dy বাই du ইনটু du বাই dx। আমরা এক্ষেত্রে এইভাবে করব। নেক্সট দেখব ভাগের ক্ষেত্রে নিয়ম। নেক্সট লক্ষ্য করো, যদি ভাগ থাকে, ভাগের ক্ষেত্রে y is equal to কি আছে u বাই v, সেক্ষেত্রে কি হবে dy বাই dx is equal to কি হবে, v টা আগে নেব, v ইনটু du বাই dx, মানে x এর সাপেক্ষে u এর অবকলন মাইনাস u স্থির রাখবো, v এর সাপেক্ষে x এর অবকলন, তারপর নিচে v স্কয়ার, এটা ফর্মুলা। নেক্সট y is equal to u টু দি পাওয়ার n, এটা আগে আমি করেছি, y is equal to যদি u থাকে সেই ক্ষেত্রে, এবং u টা কি আবার x এর একটা অপেক্ষক, সেক্ষেত্রে কি হবে, এটা হবে dy বাই dx n ইনটু u টু দি পাওয়ার n মাইনাস 1 du বাই dx। নয় থেকে আমরা কিছু ত্রিকোণমিতির যে অপেক্ষক তার আমরা দেখেছি অবকলন, যদি x sin x অবকলন কি হবে cos x অবকলন y ইকুয়াল টু cos x হয়, হবে মাইনাস sin x, এবং tan x এর ক্ষেত্রে হবে sec স্কয়ার x। যদি এখানে একটা করে m বসে থাকে, কনস্ট্যান্ট থাকে, সেক্ষেত্রে আমরা লিখতে পারবো, আমি এখানে দেখাচ্ছি ddx অফ সাপোজ এখানে আছে sin mx, তো লিখবো কি, এটাকে লিখবো m cos mx। নেক্সট আছে ddx অফ, এটা আমি m ধরছি একটা, cos mx, m টা যে কোনো কনস্ট্যান্ট, সাপোজ sin 2x cos 5x 3x এরকম টাইপের, মাইনাস m টা বাইরে আসবে sin mx, ddx অফ আমি ধরলাম 10mx m sec স্কয়ার x, এরকম ফর্মুলা আমরা এক্ষেত্রেও পেতে পারি। নেক্সট যদি কোনো ই দিয়ে থাকে y ইকুয়াল টু e টু দি পাওয়ার x, সেক্ষেত্রে কি হবে dy dx ইকুয়াল টু হবে, যেটা থাকবে সেটাই কিন্তু আমরা একদম হুবহু ফিরে পাবো। আর যদি এরকম থাকতো y ইকুয়াল টু e টু দি পাওয়ার mx, তখন লিখতাম dy dx ইজ ইকুয়াল টু m আগে লিখে e টু দি পাওয়ার mx, এরকম লিখতে আমরা পারতাম। log x, log যদি বেস থাকে
যদি লগ ই বেস থাকে, ই বেস ও 10 বেস দুটো আছে আমাদের। যদি ই বেস থাকে তখন একরকম হবে, আর লগ 10 বেস থাকলে তখন কিন্তু আমাদের অন্য রকম হবে। ওকে, তাহলে ই বেস দেখাচ্ছি, ই বেস x হলে তখন হবে dy বাই dx ইকুয়াল টু হবে 1 বাই x, অতএব 1 বাই x, এটা লগের সূত্র। এইগুলো মোটামুটি আমাদের অবকলনবিদ্যার সূত্র, এই দিয়েই মোটামুটি আমাদের অঙ্কগুলো হয়। এই সূত্র দিয়ে ফিজিক্সের প্রচুর অঙ্ক হয়, সেগুলো আমি পরে একটা আলাদা ভিডিও করব দেখানোর জন্য।